বসন্তের স্নিগ্ধ সকালে বালুরঘাটের পুনশ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল সাহিত্য ও সাংস্কৃতিক অনন্য উৎসব পুনশ্চর বৈঠক মেলা। 1 মার্চ রবিবার সকাল 10:30 পরানপুর প্রাইমারি স্কুলের বিপরীতে শুরু হওয়া এই প্রাণবন্ত অনুষ্ঠানে শহরের সাহিত্যিক, শিল্পী এবং গুণীজনদের মিলন মেলা বসে। উৎসবে বিশেষ আকর্ষণ ছিল কলকাতা থেকে আগত বিশিষ্ট সাহিত্যিক এবং সম্পাদক বাঁধন সেনগুপ্ত এবং গৌতম মিত্রের উপস্থিতি। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানের মর্যাদা এবং আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে। সম্প্রতি ডিলিট পেয়েছে, আপনারা জানেন। উনি ওই ধূসর পাণ্ডুলিপি পরে উনি আর বাড়ি ফিরতে পারছিলেন না আর কি। ধূসর পাণ্ডুলিপি পরে প্রথম যে অভিজ্ঞতা ওনার, এটা অনেকেই ক্ষতি করেছে। বিনয় মজুমদারকে ক্ষতি করেছে, সত্যি ঠাকুরকে ক্ষতি করেছে না লাভ করেছে সেটা পরে বিচার হবে। কিন্তু এই যে একজন বড় মাপের কবির কিন্তু একটা বিরাট একটা তার একটা টান থাকে, সেই টানে কিন্তু আমাদের মতো ছোট ছোট মানুষের কিন্তু ভেসে যায়, শেষ হয়ে যায় কিন্তু। তো জীবনদাস চর্চা, প্রকৃত চর্চা সেদিনই শুরু হবে। এটা একার কাজ নয়, আমি বারবার করে বলছি। এটাতে সবাই মিলে সামিল হলে, একসঙ্গে সবাই যদি আমরা কাজ করি, আমি শুধু মনে মনে ভাবি যে এত বিশ্ববিদ্যালয়, এত কিছু চারিদিকে। আমি তো খুব সাধারণ একটা ব্যাংকে চাকরি করতাম, আমার কথা আলাদা। আমার কোনো সেরকম, আমি অঙ্ক নিয়ে পড়াশোনা করেছি, আমি বাংলা পড়িও নি। আমি এখন আমার বানান ভুল হয়, আমার স্ত্রীর সামনে বসে আছে, আমাকে ধমক দেয় যে তুমি বানান ভুল করো কিভাবে। তো আমার মতো এরকম আনাড়ি লোকের হাতে জীবনদাস পড়েছিল, জীবনদাসের দুর্ভাগ্য এটা যে আমার মতো একজন আনাড়ি লোকের হাতে জীবনদাস পড়েছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি একার কাজ নয়, এটা আমার বাবার করে মনে হয়েছে। আমি বলেছি সেই কথা অনেকবার, যেটাকে যদি টিম বা একটা যদি মানে ইয়াং মানে নিউ জেনারেশন যদি এগিয়ে এসে যদি কাজটা করতো বা করে, যদি প্রতিকূল করছে কিছু কিছু কাজ, তো সেটা খুব দ্রুত করা দরকার। কেননা বলা যায় না, জীবনদাসের যে ভোগান্তির শেষ নেই, জীবনদাসের মানে ভোগান্তির কোনো শেষ নেই। কেননা জীবনদাসের পাণ্ডুলিপি নিয়ে অনেক ছেলে খেলা হয়েছে, আপনারা জানেন সেটা। 500 টাকা দিয়ে জীবনদাসের মেয়ের যে পাণ্ডুলিপি, মানে সরি, জীবনদাসের যে পাণ্ডুলিপি মাত্র 500 টাকার বিনিময়ে মঞ্জু সেটাকে বিক্রি করে দিয়েছিল প্রতিজনের কাছে। এটা একদম রেকর্ডেড, এটা মানে আজকাল বেরিয়েছিল নিউজটা। সেই মেয়ে যখন মারা যায়, মানে বাউল মনে যাদবপুর, আমাদের বাড়ির কয়েকটা বাড়ি পরে, তখন তাকে দাহ করার মতো টাকা ছিল না। কোট আনকোট এই কথাটাই বলছি আমি, যে তাকে দাহ করার মতো টাকা ছিল না। সুমিতা চক্রবর্তী তখন এগিয়ে এসে উনি টাকা পয়সা দিয়ে ওনার মানে ইয়েকে ছাড়ছিল না, ওনাকে ওখান থেকে দাহ করতে দিচ্ছিল না, যেহেতু টাকা বাকি ছিল। ওনাকে মেস থেকে বের করে দিয়েছে, সেখানে টাকা বাকি ছিল, সুমিতা চক্রবর্তীকে সেই মেসের টাকা মিটিয়েছে। দুঃখের জীবন। এবং উনি মানে একদম রাস্তা রাস্তায় মানে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরেই মারা যেতেন। সুমিতা চক্রবর্তী যদি দয়া না করে যদি ওনাকে যদি বাউল মনে যদি ভর্তি না করতেন। যেই মানুষটা রয়্যালটি টাকা এত পরিমাণ আর কি, এত লক্ষ লক্ষ তার বই বা এত টাকা তার ইনকাম করেছে কিছু পাবলিশার তাকে কেন্দ্র করে, যখন কপিরাইট ছিল। হ্যাঁ, তো সেই মানুষটার এই গতি। এবং লাবণ্য দাসও কম সাফার করেননি, অসম্ভব সাফার। আচ্ছা, আমি কতক্ষণ বলবো সেটা একটু সেটা একটা বড় কথা। কিন্তু আমি বলুন বলুন, খুব ভালো লাগছে। না বলুন। দুজন গবেষক বসে আছেন, নজরুল এবং জীবনানন্দ দাশ। এনাদের দুজনেরই জন্ম 1899। এর সঙ্গে আমি আরো দুজনের নাম বলবো। পৃথিবী বিখ্যাত লেখক বোর্হেস এবং হেমিংওয়ের কথা, আত্মহত্যার কথা গৌতমদা বললেন। চারজনেরই জন্ম 1899। এবার চারজনেরই জীবনটা দেখুন, মৃত্যুটা দেখুন। জীবনানন্দ দাশ ট্রামে কেটে মারা যাচ্ছেন। নজরুল শেষ জীবনটা আমরা ভয়াবহ জানি, হেমিংওয়ে নোবেল পুরস্কার পাওয়ার পর আত্মহত্যা করছেন, বোর্হেস অন্ধত্বের মধ্যে দিয়ে মৃত্যু করছে। এটা যে কি কোইন্সিডেন্ট আমার আজ পর্যন্ত জানা নেই। আমার আরো ইচ্ছে 1899 সালে এরকম কারা কারা জন্মেছেন এবং তাদের নিয়তি এতটা ভয়ঙ্কর। আর আজকে আমি একটা রাজনৈতিক কথা বলছি। যে দুজন আছেন, এক নজরুল গবেষক, বা নজরুলকে নিয়ে কাজ হবে, আর জীবনানন্দকে নিয়ে। দেখুন, দুজনেরই একই সময়ে জন্ম এবং তাদের লক্ষ্য করুন। একজন যিনি বরিশালটাকেই নিজের জীবনের সবচেয়ে বড়, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে চলে আসছেন ভারতবর্ষে, আর নজরুলকে চলে যেতে হচ্ছে বাংলাদেশে। এই যে যন্ত্রণাটা, এই যন্ত্রণাটা আজও মিটল না। কালকে জানেন আপনারা এসআর এর লিস্ট বেরিয়েছে, বাকিটা আপনারা সকলেই জানেন। রাজনীতিটা আমি কি বলতে চাইছি বুঝে। সেই যন্ত্রণাটা আমরা এখনো কাটিয়ে উঠতে পারলাম না। আমার আর কিছু বলার। ধন্যবাদ।